বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়ের উপর কথা বলার জন্য বা শেখানোর জন্য মূলত আসা, সেটা হচ্ছে জটিল সংখ্যার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে অ্যার্গুমেন্ট, বা যাকে বাংলায় বলে নতি। এখন এই অ্যার্গুমেন্টের আদ্যপান্ত A to Z আমি আলোচনা করব ইনশাল্লাহ, এবং ভিডিওটা তোমরা না টেনে এবং খুবই সুন্দর একটা মাইন্ডসেট নিয়ে খাতা কলম সহকারে দেখা শুরু করে দাও। এবং আশা করছি কোনো প্রকার কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। যদি ন্যূনতম কোনো প্রশ্ন থাকে তো সেটা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও আর কি। তবে এই ভিডিওটা দেখার আগে জটিল সংখ্যার বেসিক যে ক্লাসটা আমি নিয়েছি সেটা একটু দেখতে হবে। সেটা যদি না দেখা থাকে, আমি কমেন্টের মানে ভিডিওর কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি বেসিকের, সেটা একটু দেখে তারপর এটা দেখা শুরু করো। তো চলো শুরু করছি। আচ্ছা, অ্যার্গুমেন্ট কাকে বলে? খাতা কলমে লেখা শুরু করো। অ্যার্গুমেন্ট হচ্ছে বাস্তব অক্ষের ধনাত্মক দিক হতে যে পরিমাণে ঘুরে সংখ্যাটিতে পৌঁছানো যায় তাকে অ্যার্গুমেন্ট বলে। আমি আরেকবার বলছি, তোমরা লিখে নিও, আমি আর লিখছি না। বাস্তব অক্ষের ধনাত্মক দিক হতে যে পরিমাণে ঘুরে ওই সংখ্যাটিতে পৌঁছানো যায় তাকে অ্যার্গুমেন্ট বলে। বিষয়টা কেমন চলো আমি একটু ফিল করি। যে এটা হচ্ছে আমাদের আর্গা চিত্র আর কি। আর্গা চিত্র কাকে বলে? জটিল সংখ্যার যে লেখচিত্র সেটাকে আমরা আর্গা চিত্র বলে থাকি আর কি। তো একটা বিন্দু আমরা জটিল সংখ্যা একটা নিলাম 3 + 4i সে ফর এক্সাম্পল, বা আরো ভালো হয় যদি আমরা 4 + 4i। এখন 4 + 4i এর যে অবস্থানটা আমরা জানি, জটিল সংখ্যা ছক কাগজে একটা বিন্দু নির্দেশ করে। তো সেই বিন্দুটা 4 মানে বাস্তব, এটা বাস্তব অংশ। তাহলে এই যে জটিল মানে বাস্তব অক্ষ কোনটা? এটা হচ্ছে বাস্তব অক্ষ। তাহলে এই অক্ষে 4 ঘর পরিমাণ, এবং এখান থেকে অবাস্তব অক্ষের দিকে আর 4 ঘর। তাহলে মোটামুটি এটা হচ্ছে সেই জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু। এখন এখান থেকে তুমি এটার একটা দূরত্ব নির্দেশক একটা রেখা টেনে দাও। এই দূরত্বটা বেসিক্যালি মডুলাস নির্দেশ করে বা পরম মান নির্দেশ করে। এখন আমাদের যেটা শেখার বিষয় সেটা হচ্ছে নতি। সেটা হচ্ছে এই যে বাস্তব অক্ষের ধনাত্মক দিক, মানে এই পাশটা। তো এখান থেকে যাত্রা শুরু করে তুমি কিভাবে এখানে পৌঁছাইতে পারো। এখান থেকে যাত্রা শুরু করে এই যে এইটুকু, এই পরিমাণ অংশ ঘুরলেই কিন্তু আমরা ওখানে পৌঁছাইতে পারছি। তাহলে এখানে এটাকে যদি আমরা থিটা হিসেবে সাব্যস্ত করি, তাহলে থিটাটাই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যার্গুমেন্ট। আচ্ছা, এখন কিরকম হতে পারে এই অ্যার্গুমেন্টটা? আমরা হচ্ছে এখান থেকে যেহেতু এই পর্যন্ত গেছিলাম, তাহলে আগেই বলছি এটা 4 পরিমাণ গেছি, আবার এইদিকে গেছি 4 পরিমাণ, তাহলে 4, এটাও 4। এখান থেকে মানে এই মানে এই মানগুলো পেলাম হচ্ছে আমরা যেটা গিভেন ডাটা সেখান থেকে। তাহলে আমাদের এই পর্যন্ত যদি যাইতে হয়, তাহলে লম্ব জানি, ভূমি জানি। এটা তো লম্ব 90 ডিগ্রি অবশ্যই। তাহলে এটা লম্ব, এটা ভূমি। তাহলে এখান থেকে আমরা জেনুইন কিন্তু থিটার মান বের করার জন্য আমরা tan ইউজ করতে পারি। tan থিটা = লম্ব ভাগ ভূমি। সেক্ষেত্রে থিটা tan থিটা = 1, তাহলে থিটা = 45 ডিগ্রি। তাহলে এখানে অ্যার্গুমেন্ট হচ্ছে 45 ডিগ্রি। খুব ইজি একটা ক্যালকুলেশন আর কি। তো এভাবে আমরা মোটামুটি এখান থেকে অ্যার্গুমেন্টের মান খুব ইজিতে বের করতে পারি। এখন সমস্যা একটা আছে। সমস্যাটা হচ্ছে এটা যদি অন্য কোনো ঘরে চলে যায়, লাইক দ্বিতীয় ঘরে যদি চলে যায়, তারপরে তৃতীয় ঘরে যদি চলে যায়, তৃতীয় চতুর্ভাগে আর কি, যদি চতুর্থ চতুর্ভাগে চলে যায়, তখন 4টার ক্ষেত্রে 4 রকম ক্যালকুলেশন। কিরকম আমাদের তখন কিন্তু বেসিক্যালি ধরো এটাকেই যদি আমরা এরকম ধরো -4 + 4i এরকম যদি লিখতাম, তাহলে -4 + 4i এটা দেখে আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা হচ্ছে, যেহেতু প্রথম বাস্তব অংশ হচ্ছে মাইনাস, অবস্থান অংশ প্লাস, তাহলে মাইনাস প্লাস থাকলে কিন্তু সেটা জেনুইন দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। তাহলে এখন এখান থেকে আমাদের আর্গুমেন্ট কোনটা হবে? বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে যে পরিমাণে ঘুরে তুমি পৌঁছাইতে পারছো, লাইক এইটা। কিন্তু
এই পরিমাণ অংশটাকে আমরা কি বলবো, আর্গুমেন্ট বলবো বা নতি বলবো। এখন আমরা ওই যে tan ইনভার্স y ভাগ x এখান থেকে যেটা পাচ্ছিলাম যে তো সেটা কিন্তু এইটুকু ছিল আর কি। হ্যাঁ, তো এই যে থেটা পরিমাণ অংশটা tan ইনভার্স y ভাগ x দিয়ে আমরা কিন্তু y ভাগ x এর মোটিভেশনটা আমি একটু বুঝাই। এটাকে যদি আমি x প্লাস iy ধরতাম, মানে একটা আদর্শ আকৃতি, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে থেটার মান বের করতে গেলে তাহলে এইটুকু হতো x, এটুকু হতো y। তাহলে সেক্ষেত্রে tan থেটা সমান আমরা কি বলতাম, অবশ্যই y ভাগ x। তাহলে থেটা ইজিক্যাল টু কি হতো, tan ইনভার্স y ভাগ x। এখানে মডুলাস দিতে হবে আর কি। মডুলাস কেন দেব সেটা আমি বলছি। তো এখন এই যে বারবার এই কথাটা বলার কারণ কিন্তু এটা, এখন এখানে তাহলে এটা হচ্ছে tan ইনভার্স x আর এটা y, তাহলে tan ইনভার্স y ভাগ x যখন দিব তখন কিন্তু তুমি থেটাটা পাবা। তাহলে এই পরিমাণ আমাদের কিন্তু থেটা পাওয়া উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দূরত্বটুকু কতটুকু। তাহলে এই দূরত্বটুকু বের করতে গেলে আমরা কি করতে পারি, পাই থেকে থেটা পরিমাণ অংশ বাদ দিয়ে দিলেই হয়ে গেল। তাহলে আচ্ছা, যদি তৃতীয় চতুর্ভাগে থাকে, মানে তৃতীয় চতুর্ভাগে কিভাবে থাকে, দুইটাই যদি মাইনাস হয় তাহলে ধরো -4 এরকম যদি হয় তাহলে কিন্তু সেটা তৃতীয় চতুর্ভাগে থাকবে আর কি। হ্যাঁ, তো তৃতীয় চতুর্ভাগে যদি থাকে তো সেক্ষেত্রে ধরো এই অংশও 4 আবার এই অংশও 4, মানে এইদিকে 4 পরিমাণ এসছে ঋণাত্মক দিক বাস্তবের, আবার অবাস্তবের ঋণাত্মক দিক দিয়ে এই হচ্ছে মোটামুটি আমাদের বিন্দুটা। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই মডুলাস নির্দেশক রেখা। এখন আমাদের আর্গুমেন্ট হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই দূরত্বটা বেসিক্যালি আর্গুমেন্ট। কিন্তু tan ইনভার্স y ভাগে x দিয়ে তুমি কোনটুকু পাচ্ছ, tan ইনভার্স y ভাগে x দিয়ে কিন্তু তুমি শুধু এই থেটাটুকু পাচ্ছ। থেটা দিয়ে tan ইনভার্স y বলতে হচ্ছে এখানে আমাদের 4, মডুলাসের ভিতরে আমরা মাইনাস দিলেও সেটা কিন্তু অটোমেটিক কি হয়ে যাবে বলো তো, এটা প্লাস হয়ে যাবে আর কি। তাহলে 4 ভাগ 4 মানে 1, আগের মতো ক্যালকুলেশন। তো সুন্দর করে বলতে গেলে যে এই পর্যন্ত তুমি আসছো, যে থেটা পরিমাণ যোগ করে দিচ্ছ, দিলেই কিন্তু আমাদের পুরো দূরত্বটা কভার হয়ে যাচ্ছে। তাহলে এই ঘরে আসলে tan মানে পাই এ পর্যন্ত তো পাই প্লাস হচ্ছে থেটা মানেই tan ইনভার্স y ভাগ x। তেমনি ভাবে এখান থেকে যদি কোনোটা প্লাস এবং মাইনাস হয়, লাইক 4 - 4i, তাহলে সেক্ষেত্রে 4 হলো পজিটিভ দিকে বাস্তব অক্ষের এবং -4 হচ্ছে নেগেটিভ দিকে। তাহলে আমরা সেই এটা যদি করে দিই তাহলে এইটুকু হচ্ছে থেটা, এখান থেকে tan ইনভার্স এই y ভাগ x দিলে আমরা থেটাটা পাবো। কিন্তু আসলে আর্গুমেন্ট কোনটা, আর্গুমেন্ট কিন্তু আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্বটুকু। তাহলে এটা কিভাবে বের করতে পারি, আমরা একবারে বলতে পারি পুরোটা যদি আমরা ঘুরে যেতাম তাহলে 2π পরিমাণ ঘুরতাম। এখন 2π থেকে যদি তুমি থেটা পরিমাণ অংশ বাদ দিয়ে দাও তাহলেই তুমি বেসিক্যালি ওই আর্গুমেন্টটা পেয়ে যাচ্ছ আর কি। ওকে, তো এই যে কথাবার্তাগুলো বললাম এটাকে আমি একটু সুন্দর করে সামারি করে যদি লিখি তাহলেই তুমি হচ্ছে একবারে এটা বুঝে ফেলবা। চলো আমরা এটা একটু দেখে ফেলি। যে আমরা হচ্ছে এরকম যদি একটা এখানে দেখাই, ওই পাশে অন্য কিছু একটা লিখবো না, যদি এমন হয় যে এরকম সংখ্যাটা যদি এমন হয় যে x প্লাস iy, তো x প্লাস iy এর জন্য তার মানে অবশ্যই ওই জটিল সংখ্যাটা যদি x প্লাস iy হয় তার মানে বিন্দুটা অবশ্যই হচ্ছে প্রথম চতুর্ভাগে আছে। আর প্রথম চতুর্ভাগে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আর্গুমেন্ট হবে এরকম, যে আর্গুমেন্ট হচ্ছে সরাসরি tan ইনভার্স y ভাগ x, এটা থেটা, মানে এটা মানেই কিন্তু থেটা। তো আমরা সেক্ষেত্রে বলে দিতে পারি যে আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স y ভাগ x। কেন থেটা কি বৃত্তান্ত সেটা কিন্তু গত মানে কিছুক্ষণ আগে বললাম। আবার যদি এই ঘরে থাকে, লাইক এটার বেসিক কেমন হয় যে x প্লাস iy এরকম আকৃতির জটিল সংখ্যা থাকা মানেই সেটা হচ্ছে কোন ঘরে থাকবে, দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। দ্বিতীয় চতুর্ভাগে থাকা মানে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, তার আর্গুমেন্ট হচ্ছে পাই মাইনাস থেটা। থেটা মানেই কি, থেটা মানে tan ইনভার্স y ভাগ x। আচ্ছা, আবার তৃতীয় চতুর্ভাগে যদি থাকে তাহলে সেটার বেসিক কি, সেটার বেসিক হচ্ছে মানে সেটা দেখতে কেমন, যে -x - iy এই আকৃতির কোন জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু স্থাপন করলে সেটা অবশ্যই তৃতীয় চতুর্ভাগে থাকবে। এবং তৃতীয় চতুর্ভাগে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আর্গুমেন্টটা কেমন দাঁড়াবে, আর্গুমেন্ট হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y ভাগ x। আচ্ছা, আবার যদি চতুর্থ চতুর্ভাগে থাকে তাহলে সেক্ষেত্রে জটিল সংখ্যাটা দেখতে হবে x - iy আকৃতির, মানে তোমার হচ্ছে এই রকম ফিগার যদি তুমি কখনো দেখো সেটা তুমি চোখ বুঝেই বলতে পারো এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে থাকবে। চতুর্থ চতুর্ভাগের আর্গুমেন্ট মানে হচ্ছে
কি হবে 2 পাই মাইনাস tan ইনভার্স y ভাগ x। এটা কিন্তু আমরা খুব ইজিতেই বলতে পারি আর কি। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে মোটামুটি আমাদের একটা সেগমেন্ট শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন আমি একটুখানি বলে দিই যে এইটা কিন্তু আমরা অবশ্যই ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরেছি বলো তো? যখন এরকম ছিল তখন আমরা এই দিক দিয়ে ঘুরেছি, কোন এখানে থাকলে এদিক থেকে ঘুরেছি, এখানে থাকলে এখান থেকে ঘুরেছি, এখানে থাকলে এখান থেকে ঘুরেছি। তার মানে সব সম্পূর্ণটাই কিন্তু আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছি। তো আমাদের যে সংজ্ঞাটা ছিল কি, বাস্তব অক্ষের ধনাত্মক দিক হতে যে পরিমাণে ঘুরে সংখ্যাটিতে পৌঁছানো যায়। তো এখানে যদি আমাদের সেই জটিল সংখ্যার যে আর্গা চিত্রের যে প্রতিরূপী বিন্দু সেটা যদি এখানে থাকে, তো আমাদের এখানে পৌঁছানোর জন্য আমাদের কন্ডিশন একটা কি ছিল, যে বাস্তব অক্ষের ধনাত্মক দিক হতে তোমাকে যেতে হবে, মানে ইউ নিড টু স্টার্ট রাইট ফ্রম হিয়ার। কিন্তু তোমাকে কিন্তু এইটা বলেনি যে তুমি কিভাবে যাবা, মানে তুমি এখান থেকে এখানে পৌঁছানোর জন্য তুমি এই রাস্তা ইউজ করতে পারো, আবার এই দিক থেকেও ঘুরে যেতে পারো। মানে প্রতিটা জায়গায় পৌঁছানোর জন্য তোমার হচ্ছে দুইটা কিন্তু রাস্তা আছে, যেহেতু তোমার কোনো ডিফাইন্ড কোনো ডিরেকশন দিয়ে দেয়নি যে তুমি এন্টি ক্লকওয়াইজে যাবা বা ক্লকওয়াইজে যাবা, তুমি যে কোনো ভাবে তুমি যেতে পারো, বাট কন্ডিশন একটাই, তোমাকে বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে যাত্রা শুরু করতে হবে। তার মানে আমরা এখানে কেবল একটা জানলাম এতক্ষণ ধরে, যে এটা হচ্ছে কি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে আমরা যেহেতু এই দিক দিয়ে গেছি এদিক দিয়ে, তার মানে এই ডিরেকশন গুলো কি সব ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার মানে আমরা এখানে এই যে সেগমেন্টটা সেটা অবশ্যই কি হয়েছে বলতো, এন্টি ক্লকওয়াইজ এর জন্য, এন্টি ক্লকওয়াইজ। তার মানে এখন আমরা অবশ্যই বলতে পারি যে আর একটা সেগমেন্ট আছে, সেটা হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে। তো ঘড়ির কাঁটার দিকে তাহলে কেমন ব্যাপারটা, যখন এখানে হবে তখন তোমার ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরতে হবে তখন এই দিক দিয়ে যাত্রা শুরু করে এখানে পৌঁছাতে হবে, এই একটা ব্যাপার। আবার যখন তোমার এখানে থাকবে তখন তোমার এই ঘড়ির কাঁটার বিপরীতে এই দিক দিয়ে যাইতে হবে, যখন এখানে থাকবে তখন তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এখানে যাইতে হবে, আবার যখন এখানে থাকবে তখন তোমার ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে এই জায়গায় আসতে হবে। এখন বিষয়টা কেমন, যে এই দিক দিয়ে আসা মানে ঘড়ির কাঁটার বিপরীতে যাওয়া মানেই মানে ঋণাত্মক কোণ, মানে কোণের মান এখানে কি ঋণাত্মক, মানে আর্গুমেন্ট ঋণাত্মক হবে। এখন সিস্টেমটা কি দেখো, এটা একটা শর্টকাটে মনে রাখার উপায় হচ্ছে এই যে সেগমেন্টটা, এটা আমাদের যখন এইভাবে ঘুরছি, আমরা যখন এই দিকে ঘুরছিলাম ঘড়ির কাঁটার বিপরীতে, যখন এইটা যতটুকু ঘুরেছি এই দিকে ঠিক ততটুকুই ঘোরা লাগছে, কিন্তু ঋণাত্মক। তার মানে প্রথম চতুর্ভাগের রিপ্রেজেন্টেশন এখানে আসবে চতুর্থ চতুর্ভাগে, আবার দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই, আমরা এখানে যে পরিমাণে ঘুরে এটা যেতে পারতাম এখানে ঠিক সেই পরিমাণটুকুই ঘোরা লাগছে, কিন্তু কি ঋণাত্মক। তার মানে দ্বিতীয় চতুর্ভাগের রিপ্রেজেন্টেশনটা আসবে তৃতীয় চতুর্ভাগে, আবার তারপরে তৃতীয়টা এখানকার যে এটা তোমার, আমি আর একটু দেখাই, এখানে যখন আসছো তখন এটা কিরকম, এদিক থেকে তুমি যখন তৃতীয় ভাবে যেতে ঠিক ওইটাই কিন্তু এখানে রিপ্রেজেন্টেশনটা হবে আমাদের মাইনাস হিসেবে আর কি। তো ক্যালকুলেশনটা আমি এখানে একটু বিশদভাবে দেখায় দিচ্ছি তোমাদের। এটা হলো ঘড়ির কাঁটার দিকে, মানে ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে যদি কখনো এই ঘরে থাকে, মানে এক্স মাইনাস আই ওয়াই এরকম যদি হয়, তার মানে সেটা এই ঘরে আমাদের কোন কিসের রিপ্রেজেন্টেশন হবে বলছিলাম আমরা, এই ঘরটার রিপ্রেজেন্টেশন এখানে পাবো, খুব লজিক্যাল। তাহলে এখানে যদি পাই তাহলে সেক্ষেত্রে আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্ট এই ঘরে কি হচ্ছিল, আর্গুমেন্ট tan ইনভার্স y ভাগ x, এখানেও তাই হবে কিন্তু একটা ঋণাত্মক। তাহলে এটা মনে রাখবা, যদি এরকম হয় এটার আর্গুমেন্ট আমাদের এইভাবে হবে, কোন দিকে যদি যাই আমরা মানে ঘড়ির কাঁটার দিকে যদি যাই। আবার এটা তাই যে x মানে এখানে এমনি এটা x মাইনাস আই ওয়াই, তো এখানে বুঝলাম। আবার এটা বেসিক্যালি কি হয় মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, তো এটা কেমন হবে, এটা দ্বিতীয় চতুর্ভাগের রিপ্রেজেন্টেশন। তো দ্বিতীয় চতুর্ভাগে কিভাবে যেতাম আমরা, আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু আমরা জানি যে পাই মাইনাস tan ইনভার্স y ভাগ 9 ভাগে, মানে এখানকারটা এখানে আসবে এবার। কিন্তু হ্যাঁ, যেহেতু তুমি এদিক দিয়ে ঘুরছো তাই এখানে একটা ঋণাত্মক চিহ্ন দিতে হবে, অবশ্যই ঋণাত্মক দিতে যেন ভুল হয় না, তাহলে কিন্তু হবে না একদম। আবার এখানকারটা মানে এইটা পাবা তুমি, এটারটা মানে আগে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে তুমি তৃতীয় চতুর্ভাগে যা পেতে এখানে তুমি তাই পাবা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এটা কেমন ছিল, এক্স
মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তো সেক্ষেত্রে আমাদের এবারের আর্গুমেন্ট হবে কেমন, আগে আমরা এখানে কি পেতাম, এখানে পেতাম পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। তাহলে এটা পুরোটাই একই রকম হবে, কিন্তু আগে একটা মাইনাস, এই হচ্ছে ব্যাপার। এরপরে আসো আমাদের এই ঘরটার কথা যদি বলি, যেহেতু প্রথমটা আমি চতুর্থ ঘরে পাইছি, তাহলে চতুর্থটার রিপ্রেজেন্টেশন আমরা প্রথম চতুর্ভাগে পাবো বেসিক্যালি। তাহলে সেটা এক্স প্লাস আই ওয়াই যদি হয়, তাহলে এই ক্ষেত্রে আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্ট হবে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স, কিন্তু আগে একটা মাইনাস। এই হচ্ছে ব্যাপারটা আর কি, খুবই সিম্পল। এখন এইটা তাহলে কি বুঝলাম, যে পুরাটাই এর উল্টা, এটা ওখানে, এরপরে এইভাবে মানে কন্টিনিউয়াস ওয়েতে একটা সিস্টেমেটিক ওয়েতে এটা চেঞ্জ হচ্ছে আর কি। কিন্তু হ্যাঁ, কন্ডিশন সবসময় মনে রাখতে হবে যে ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে অবশ্যই তোমার আগে একটা কিন্তু কি মাইনাস আসবে আর কি। এখন এটা যদি তুমি ক্যালকুলেশন করে টোরে সুন্দর করে লেখো, সেই মাইনাস সামনে নাও রাখা যেতে পারে, কিন্তু ফর্মুলেশনে আমরা অবশ্যই মাইনাস রাখবো আর কি। এখন আসো নেক্সট টাইপের কোশ্চেন, যে ভাইয়া আমি তাহলে যদি আমার আর্গুমেন্ট কোনোটার বের করতে বলে, তাহলে আমি কোন ভাবে বের করব? খুব সুন্দর প্রশ্ন। এইটার উত্তর হচ্ছে এটা, যে তোমাকে যদি শুধু আর্গুমেন্ট বের করতে বলে, তাহলে তুমি দুইটা উত্তরই দেখাইতে পারো, মানে ঘড়ির কাঁটার দিকেও দেখাইতে পারো, ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে ঘুরেও দেখাইতে পারো, যে মানে এইটাও দেখাইতে পারো, ওইটাও দেখাইতে পারো, আবার চাইলে দুইটা উত্তরই দিয়ে দিতে পারো। এটা তোমার আর আসলে একটা মানে বুঝবে স্যার যে তুমি আসলে জানো বিষয়টা ইন ডিটেলস। এখন অনেকে আবার এটা নিয়ে কনফিউজড হয়ে যায় যে আমার দুইটা মানে এই ঘরের যে মানটা, সেটা আমার এই ঘরে যে উত্তর আসবে এই দিক দিয়ে যদি ওই ঘরে যাই, তাইলেও কি সেই উত্তর আসবে? না, উত্তর কিন্তু আলাদা হবে, বাট বোথ আর কারেক্ট। ঠিক আছে, দুইটাই কিন্তু কারেক্ট, কিন্তু উত্তর আলাদা হবে। তো তুমি যদি শুধু আর্গুমেন্ট বের করতে বলে, তাহলে তুমি ঘড়ির কাঁটার দিকেও বের করে দেখাইতে পারো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বের করেও দেখাইতে পারো, আবার দুইটাই দেখাইতে পারো। ইটস টোটালি আপ টু ইউ। ওকে, এবার চলো আমরা এখানে আরেকটা টপিক সম্পর্কে একটু জেনে ফেলি, সেটারে বলে মুখ্য আর্গুমেন্ট। কি বলে? মুখ্য আর্গুমেন্ট। তো আমি এখানেই একটু দেখাই দিতে চাচ্ছি মুখ্য আর্গুমেন্ট জিনিসটা কি। এখন মুখ্য আর্গুমেন্টটা হচ্ছে ধরো আমার এখানে একটা হচ্ছে জটিল সংখ্যা আছে, এখন এখানে যদি আমার আর্গুমেন্ট বের করতে হয়, তো আর্গুমেন্ট বের করতে গেলে আমার সামনে দুইটা অপশন আছে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এখন এই দিক থেকে ঘুরেও পৌঁছাইতে পারছি, এদিক দিয়ে ঘুরেও পৌঁছাইতে পারছি। এখন যেটা আর্লিয়েস্ট পসিবল টাইমে আমি পৌঁছাইতে পারবো, বা দ্রুততম সময়ে এবং ন্যূনতম দূরত্বে পৌঁছাইতে পারবো, সেটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। মানে এখান থেকে যদি আমরা এই ওয়েতে যদি যেতাম, তাহলে আমার দেখো কম সময় এবং কম দূরত্বে পৌঁছাইতে পারছি, তাহলে কিন্তু এটা আমাদের এই ঘরের জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাওয়াটা হবে মুখ্য আর্গুমেন্ট। আশা করি বুঝেছো। যদি এমন হয় কোনো মান এই ঘরে থাকে, তাহলে এখান থেকে যাইতে যত সময় লাগবে, অবশ্যই এই দিক দিয়ে গেলে তার বেশি সময় লাগবে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে ঘুরলে মুখ্য আর্গুমেন্টটা পাওয়া যাবে। যদি এমন হয় এই ঘরে যদি থাকে, তাহলে তুমি এখান থেকে ঘুরলে যতটুকু পাবা, মানে যত দূরত্ব অতিক্রম করা লাগবে, এখান থেকে ঘুরলে তার থেকে কম, জেনুইন কম সময় লাগবে। তাহলে কিন্তু তৃতীয় চতুর্ভাগে যদি কোনো জটিল সংখ্যা অবস্থান করে, তাহলে ওই ঘরের জন্য মুখ্য আর্গুমেন্ট পেতে হলে তোমাকে অবশ্যই ঘড়ির কাঁটার দিকে যাইতে হবে। আবার যদি চতুর্থ ঘরে থাকে, তাহলে দেখো এখানে ঘুরতে তোমার যতটুকু, এই দিক দিয়ে ঘুরতে যতটুকু সময় লাগছে, এদিক দিয়ে ঘুরতে তার থেকে বেশি সময় লাগছে, পথও বেশি ভ্রমণ করা লাগছে। তাহলে অবশ্যই তুমি যদি কোনো জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু চতুর্থ চতুর্ভাগে থাকে, তাহলে সেক্ষেত্রে মুখ্য আর্গুমেন্ট পেতে গেলে তোমাকে অবশ্যই ঘড়ির কাঁটার দিকে মানে অতিক্রম করা লাগবে। তো আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আমি তাহলে এখানে একটু লিখে দিই, যে এটা আমি একটু মার্ক করে দিই, যদি এন্টি ক্লকওয়াইজে যাই, তাহলে প্রথম ঘরটা হলো আমাদের মুখ্য। যদি এই ঘরে থাকে, মানে এই ঘরটা মানে দ্বিতীয় চতুর্ভাগটাও এন্টি ক্লকওয়াইজের জন্য মুখ্য। যদি ঘড়ির কাঁটার মানে যদি তৃতীয় চতুর্ভাগে থাকে, তখন মুখ্য মান পেতে গেলে তোমাকে অবশ্যই ঘড়ির কাঁটার দিকে যেতে হবে, মুখ্য। আবার যদি
চতুর্থ চতুর্ভাগে থাকে, তাহলেও মুখ্য মান পেতে গেলে তোমাকে ঘড়ির কাঁটার দিকেই যেতে হবে। তো এই বিষয়টা পুরা জিনিস আমি আদ্যপান্ত এখানে বলে দিলাম। এখন এটাকে তুমি চাইলে একটু সুন্দর করে স্ক্রিনশট টট নিয়ে এটা লিখতে পারো। আমি দুইটা এক্সাম্পল দিয়ে এটা শেষ করে দিব। হ্যাঁ, ওকে, তো চলো শেষ, মুছে দিচ্ছি। লেখার থেকে মনে হচ্ছে মুছতে বেশি সময় লাগছে। ওকে, আচ্ছা, এবার আমরা কয়েকটা এক্সাম্পল দিই। প্রশ্নটা হচ্ছে 1 - 1 - √3i এর আর্গুমেন্ট নির্ণয়। প্রশ্ন হচ্ছে এটা। এখন এখানে কিন্তু মোটেও বলে নাই যে তোমাকে হচ্ছে মুখ্য আর্গুমেন্ট বের করতে হবে কি হচ্ছে মানে গৌণ আর্গুমেন্ট বা এরকম কোনো কিছুই বলে নাই। তাহলে তোমার কি করতে হবে, যে যেহেতু শুধু আর্গুমেন্ট বের করতে বলেছে এক্ষেত্রে তাহলে টোটাল চয়েসটা তোমার উপর, যে তুমি ঘড়ির কাঁটার দিকে দেখাবা নাকি বিপরীতে দেখাবা বা দুইটাই দেখাবা। তুমি যেটাই করবে সেটাই ঠিক। তো চলো আমরা যেহেতু শিখছি, আমি দুইটাই বের করে দেখাই। তাহলে প্রথমটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তাহলে আমরা না বিপরীত দিক দিয়ে শুরু করি, এন্টি ক্লকওয়াইজে যাই। তার মানে একটু চিত্র এঁকে নিলে তোমার সুবিধা হবে। এটা হলো অবশ্যই তৃতীয় ঘর, তাহলে তৃতীয় ঘরে গেলে আমার এরকম চিত্র, তাহলে এরকম যদি হয় তার মানে পাই প্লাস থেটা। তাহলে এই ক্ষেত্রে এন্টি ক্লকওয়াইজে যদি যাই তাহলে আর্গুমেন্ট হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। এখন পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বলতে হচ্ছে আই যুক্ত পদের সহগ, মডুলাসের ভিতরে ঋণাত্মক দিলেও সেটা অটোমেটিক পজিটিভ হয়ে যাবে, তাই আমি আর আলাদা করে ঋণাত্মক দিচ্ছি না। √3 আর নিচে হচ্ছে 1, তার মানে পাই প্লাস ট্যান ইনভার্স √3। ট্যান ইনভার্স √3 এর মান হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে পাই ভাগ 3, তার মানে এটা 4 পাই ভাগ 3। এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজে ঘুরে এর আর্গুমেন্ট। আর যদি আমরা ক্লকওয়াইজে ঘুরতাম তাহলে আমাদেরকে এই দিক দিয়ে যাওয়া লাগতো, তখন আমরা কি করতাম, এটা দ্বিতীয় ঘরের রিপ্রেজেন্টেশনটা এখানে পেতাম। তাহলে সেক্ষেত্রে আর্গুমেন্টটা হতো কি, আর্গুমেন্ট হচ্ছে আমরা বলতে পারি যে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স, কিন্তু আগে অবশ্যই মাইনাস, কারণ এন্টি মানে ক্লকওয়াইজে যাওয়া মানেই তোমার আগে মাইনাস হবে। কারণ পাই মানে পাই, ট্যান ইনভার্স ওয়াই বলতে এখানে ওই একই রকম √3 ভাগ 1। এখন এটা পাই মাইনাস পাই ভাগ 3, ট্যান ইনভার্স √3 মানে হচ্ছে পাই ভাগ 3, 60 ডিগ্রি, তাহলে এটা 2 পাই ভাগ 3 হতো, তাহলে মাইনাস 2 পাই ভাগ 3। তাহলে এই দুইটাই উত্তর, তুমি চাইলে দুইটাই বের করে দিতে পারো বা চাইলে যে কোনো একটা বের করতে পারো, যদি প্রশ্নটা হয় এরকম যে আর্গুমেন্ট কত। ওকে, এখন চলো আমরা আরেকটা কোশ্চেনে যাই। এটা লাগছে না। এখন আমাদের ধরো আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এরকম যে √3 মাইনাস আই এর মুখ্য আর্গুমেন্ট কত। তো এখন মুখ্য আর্গুমেন্ট যদি তোমাকে বের করতে বলে তাহলে কিন্তু এখানে তুমি ধরা, তোমার কিন্তু আর কোনো সুযোগ নাই দুইটাই বের করার বা যে কোনো একটা বের করে রেখে দেওয়ার। এখানে তোমাকে ক্যালকুলেটিভলি বের করতে হবে। দেখো এটা কোন চতুর্ভাগে, তাহলে সিস্টেমটা কি সেক্ষেত্রে, এটা কোন চতুর্ভাগে, এটা হচ্ছে অবশ্যই এই চতুর্ভাগে, তার মানে চতুর্থ চতুর্ভাগে। এবং চতুর্থ চতুর্ভাগের জন্য আমি গত ইয়েতে মানে একটু আগেই লিখে দিছিলাম যে চতুর্থ চতুর্ভাগের জন্য ক্লকওয়াইজ হচ্ছে মুখ্য, ক্লকওয়াইজে ঘুরতে হবে, কারণ এই ঘরের মান তাহলে এখান থেকে ঘুরতে তোমার কম সময় লাগছে, আবার এই দিক থেকে আসলে বেশি সময় লাগতো, এই জন্য এই দিক দিয়ে যেহেতু আসছো তার মানে ক্লকওয়াইজে মুখ্য মানটা পাওয়া যাবে। অতএব মুখ্য আর্গুমেন্ট পেতে গেলে তোমাকে ক্লকওয়াইজে আসতে হবে। এখন এখানে ক্লকওয়াইজের মানটা কি ছিল, সরাসরি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স, এটা ছিল সরাসরি হচ্ছে মান বের করা যেত এভাবে। তাহলে মাইনাস দিয়ে দিলাম ট্যান ইনভার্স ওয়াই বলতে এখানে কত, আই যুক্ত পদের সহগ হচ্ছে 1, মডুলাসের জন্য আমরা মাইনাস আর নিলাম না, এটা হলো √3, তার মানে মাইনাস ট্যান ইনভার্স 1 ভাগ √3 এর মান হলো 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি মানে পাই ভাগ 6, এটাই অ্যান্সার। এই হলো আমাদের মুখ্য আর্গুমেন্ট বের করার টেকনিক। খুবই সহজ এবং সিম্পল একটা জিনিস। ওকে, আশা করি প্রশ্নের উত্তর ক্লিয়ার। এরপরে চলে আসো আমরা এখানে
নেক্সট আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। হ্যাঁ, সাধারণ আর্গুমেন্ট এর সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। সাধারণ আর্গুমেন্ট এটা কিন্তু মুখ্য আর্গুমেন্ট না। তো সাধারণ আর্গুমেন্ট বের করতে গেলে তোমার কি করা লাগবে? সাধারণ আর্গুমেন্ট যদি বের করতে চাও তাহলে সাধারণ আর্গুমেন্টের যে জেনারেল সূত্র সেটা হচ্ছে, আমি লিখে দিই 2n পাই প্লাস থিটা, যেখানে বা থিটা না দিয়ে আমি সরাসরি এখানে দিয়ে দিই 2n পাই প্লাস মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট একদম ডিরেক্ট লিখে দিলাম। মানে এটা হলো সাধারণ আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্ট সমান 2n পাই প্লাস মুখ্য আর্গুমেন্ট। মানে মুখ্য আর্গুমেন্ট যেটা থাকবে সেটার সাথে যদি তুমি 2n পাই যোগ করে দাও তাহলে সেক্ষেত্রে তোমার সাধারণ আর্গুমেন্টটা পেয়ে যাবে। অবশ্যই এখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা একটু মনে রাখো। মানে তোমার হচ্ছে না, ন্যাচারাল নাম্বার না, এটা তুমি ঋণাত্মক মানও দিতে পারো। তাহলে আমরা এখানে বলে দিলাম পূর্ণ সংখ্যা। হ্যাঁ, মানে জেড মানে পূর্ণ সংখ্যা আর কি। তো পূর্ণ সংখ্যার যে কোনো মান তুমি বেসিক্যালি এখানে কিন্তু চাইলেই দিতে পারবে আর কি। হ্যাঁ, ওকে। তো আমরা এটা একটা ক্যালকুলেশন করে দেখাবো যে কিভাবে কি করা যায়। ওকে, এখন আমরা যদি হচ্ছে একটা মান, যে ধরো এক্স না, আমরা এটা সরাসরি উদাহরণ দিই যে 3 মাইনাস হচ্ছে 4i। এখন 3 মাইনাস 4i এর সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে। তো আচ্ছা, -3 প্লাস 4i দিই, এটা তাহলে আরো সুন্দর হবে। এখন এটা সাধারণ আর্গুমেন্ট বের করতে গেলে তোমার মুখ্য আর্গুমেন্ট বের করতে হবে। তো এর মুখ্য আর্গুমেন্টকে আমরা ধরো থিটা দ্বারা প্রকাশ করলাম, যে মুখ্য আর্গুমেন্ট থিটা, এটা দ্বারা যদি প্রকাশ করলাম তাহলে সেই ক্ষেত্রে তুমি মুখ্য আর্গুমেন্ট বলো কি হবে। এটা দ্বিতীয় চতুর্ভাগে থাকা মানে এরকম একটা জায়গায় এইভাবে পৌঁছালে তুমি মুখ্য আর্গুমেন্ট পেয়ে যাবা। মুখ্য আর্গুমেন্ট যদি পাও তাহলে সেক্ষেত্রে এটা কি হবে, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। এটা হলো মানে মূল বেসমেন্ট সূত্র। তো সেক্ষেত্রে আমরা এখানে ওয়াই মানে পাই মাইনাস ট্যান ইনভার্স 4/3। এখন এটার তো কোনো রেকগনাইজড মান হয় না, তুমি এভাবেই চাইলে উত্তর লিখতে পারো, ক্যালকুলেটর যদি ডিগ্রিতে বের করে মান টান বসাও তাহলেও হবে, এইভাবে রাখলেও কোনো দোষ নাই। তো এখন আমাদের হচ্ছে যদি আমরা এটার সাধারণ আর্গুমেন্ট বের করি তাহলে সাধারণ আর্গুমেন্ট কি হবে তখন, 2n পাই প্লাস থিটা। এই যে থিটা তো আমি আগেই বের করে রাখছি, এই হলো ক্যালকুলেশন। জাস্ট তুমি কি করবা, 2n পাই প্লাস মুখ্য আর্গুমেন্ট, এটা ইজ ইকুয়াল টু সাধারণ আর্গুমেন্ট। খুব সহজ এবং সিম্পল জিনিস। হ্যাঁ, এই থিটার মান কিন্তু আমি আগেই বের করে রাখছি, তাহলে আর এটা নিয়ে আর কোনো বিস্তর জটিল বা গভীর আলোচনার মধ্যে আমি আর গেলাম না। এই হলো মুখ্য সাধারণ সব হয়ে গেল। হ্যাঁ, এরপরে চলো দেখি আমি আর কিছু শেখানো। তো যতটুকু আলোচনা করলাম বেসিক্যালি জটিল সংখ্যার যে আর্গুমেন্ট এখানে এতটুকুই সব। তো খুব সুন্দরভাবে এবং ধীর স্থিরভাবে যদি ক্লাসটা দেখে থাকো এবং নোট ডাউন করে থাকো, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আর্গুমেন্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবার বইয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একটুখানি প্র্যাকটিস করে নিও, প্র্যাকটিস করে নিলেই হয়ে যাবে আর কি। তো আজকে এতটুকুই। এর পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মোস্ট ইম্পর্টেন্টলি শান্তিতে থাকো। আমার জন্য দোয়া করো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।